সেদিন ছিল আষাঢ়ের এক ভোর অমাবস্যার সন্ধ্যা। অর্ক শহরের একটি আর্ট এক্সিবিশনে গিয়েছিল, কিন্তু ফেরার পথে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। প্রথমে মৃদুমন্দ বাতাস, তারপর হু হু করে বেড়ে উঠল তার তীব্রতা। গাছপালাগুলো যেন ভয়ে কুঁকড়ে যেতে লাগলো, তাদের পাতারা পাগলের মতো কাঁপছিল। অর্ক তার সাইকেলের প্যাডেল দ্রুত পাক দিতে লাগলো, কিন্তু প্রকৃতির তাণ্ডবের কাছে মানুষের গতি কতটুকুই বা। চোখের পলকে আকাশ ফুঁড়ে নেমে এলো এক প্রবল বর্ষণ, যেন আকাশ ফেটে সব জল নেমে আসছে মর্তে। সঙ্গে বজ্রের তীব্র গর্জন আর বিদ্যুতের ঝলকানি। গ্রামের কাঁচা রাস্তা মুহূর্তেই কর্দমাক্ত হয়ে উঠল। সাইকেলের চাকা পিছলে যাচ্ছিল বারবার। অর্ক বুঝতে পারছিল এই অবস্থায় বেশি দূর যাওয়া সম্ভব নয়। চারপাশ এতটাই অন্ধকার যে কিছুই ঠিক করে দেখা যাচ্ছে না। বিদ্যুতের ক্ষীণ আলোয় সে দেখতে পেল ইতিমধ্যে সে তাদের গ্রামেরই জীর্ণ চণ্ডীতলাটিতে এসে পড়েছে। বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটি। গ্রামের মানুষ ভয়ে এদিকে মাড়াতো না। নানা অলৌকিক গল্প প্রচলিত ছিল এই স্থানকে ঘিরে, কিন্তু এই মুহূর্তে আশ্রয়ের জন্য এটিই ছিল একমাত্র ভরসা। সাইকেলটাকে কোনো মতে ঠেলে চণ্ডীতলার ছাউনির নিচে নিয়ে এলো অর্ক। বৃষ্টির ছাট আর ঠান্ডা বাতাসে তার গা কাঁপছিল। টর্চ জেলে সে দেখল ভাঙা ছাদের ফাটল দিয়ে জল চুইয়ে পড়ছে, আর দেওয়ালে শ্যাওলার পুরু আস্তরণ। এক কোণে মাটির একটি ভাঙা মূর্তি, তার অবয়ব অস্পষ্ট, জায়গাটা স্যাঁতসেঁতে, আর একটা ভ্যাপসা গন্ধ সেখানে। বৃষ্টির শব্দ কানে তালা ধরিয়ে দিচ্ছিল তার, আর বজ্রপাতের শব্দে বুক কেঁপে উঠছিল বারবার। এই নির্জন অন্ধকার চণ্ডীতলায় একা বসে তার কেমন যেন গা ছমছম করছিল। সে ভূতে বিশ্বাস না করলেও এই পরিবেশ তাকে কেমন যেন অস্থির করে তুলেছিল। প্রতিবার বিদ্যুৎ চমকালে চণ্ডীতলার ভেতরের মূর্তিটি যেন আরো অস্পষ্ট, আরো রহস্যময় হয়ে উঠছিল। হঠাৎ তার মনে হলো সে একা নয়। বাতাসের সনসন শব্দ বৃষ্টির একটানা ঝমঝম ধ্বনি ভেদ করে যেন আরো একটা শব্দ তার কানে আসছে। পায়ের নুপুরের শব্দ, নাকি আমার মনের ভুল? অর্ক তখনও অন্ধকারে স্থির হয়ে বসে আছে, কিন্তু তার কান সজাগ। হ্যাঁ, সে ভুল শোনেনি। পায়ের শব্দই বটে, খড়ম পায়ে হেঁটে আসার মতো এক মৃদু অথচ স্পষ্ট শব্দ, যা বৃষ্টির ঝমঝম ধ্বনি ভেদ করে চণ্ডীতলার দিকে এগিয়ে আসছে। আর কে হতে পারে এই নিঝুম ঝড় বাদলের রাতে? গ্রাম তো এখান থেকে বেশ খানিকটা দূরে। তবে কি কোনো পথিক আমার মতোই দুর্যোগে আশ্রয় খুঁজছে? তা হোক, সামনে আসুক, তারপরে দেখা যাবে। আশঙ্কা আর কৌতূহল মেশানো এক অদ্ভুত অনুভূতি নিয়ে অর্ক দেখল বিদ্যুতের এক ঝলকানিতে চণ্ডীতলার প্রবেশ মুখে একটি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। প্রথমে অস্পষ্ট হলেও পরের ঝলকানিতেই তার অবয়ব পরিষ্কার হলো। এ তো একটি মেয়ে, বয়স অর্কেরই কাছাকাছি, বড়জোর 18 কি 19। তার পরনে একটি পুরানো সাদা শাড়ি, চুলগুলো আলুথালু, মুখমণ্ডলে এক স্নিগ্ধ বিষণ্ণতা মাখানো হাসি। মেয়েটি ধীরে ধীরে চণ্ডীতলার ভেতরে প্রবেশ করল। অর্ক মনে মনে ভাবল, এটি কি কোনো অশরীরী, না একজন রক্ত মাংসের মানুষ? মেয়েটি সরাসরি অর্কের দিকে না তাকিয়ে চণ্ডীতলার এক কোণে যেখানে ভাঙা মূর্তিটি ছিল সেদিকে এগিয়ে গেল। সেখানে সে বসল, তারপর ভাঙা মূর্তিটির দিকে তাকিয়ে কি যেন বিড় বিড় করতে লাগলো।
অর্ক সাহস করে বলে উঠল, কে আপনি? এই দুর্যোগের রাতে এখানে কি করছেন? মেয়েটি ধীরে সুস্থে মাথা তুলে অর্কের দিকে তাকালো। তার চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে হাসল। সেই হাসি ছিল অত্যন্ত বিষণ্ণ। ভয় পেলেন বুঝি? আমি তো পথিক। এই ঝড়জলের রাতে আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি। তার কণ্ঠস্বর ছিল মিষ্টি, যেন বীণার তারের মতো সুর, কিন্তু কেমন যেন একটি চাপা শূন্যতা ছিল তাতে, যা অর্কের মনকে এক পলকে উদাস করে দিল। অর্ক বলল, আমি অর্ক, শহর থেকে বাড়ি ফিরছিলাম। এই ঝড় বৃষ্টিতে আটকে গেলাম এই মন্দিরে। মেয়েটি উঠে দাঁড়ালো। তার চলার মধ্যে কেমন এক অদ্ভুত আড়ষ্টতা ছিল, যা রক্তমাংসের মানুষের জন্য একটু অস্বাভাবিক। সে অর্কের কাছে এসে বসল, খুব কাছে। অর্ক তার শরীরের ভিজে গন্ধ পেল না, কেবল এক অদ্ভুত শীতলতা অনুভব করলো যেন। আমার নাম রূপা। আমিও এই গ্রামেরই মেয়ে ছিলাম, আজ থেকে বহু বছর আগে। রূপার শেষ কথাটি অর্কের কানে খট করে লাগলো। ছিলাম? এর অর্থ কি? অর্ক কিছু জিজ্ঞেস করার আগেই রূপা এক দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলতে শুরু করলো, বৃষ্টিটা যেন থামছেই না। জানো, এই বৃষ্টি আমার খুব প্রিয় ছিল। আমার মনে আছে, ছোটবেলায় যখন বৃষ্টি নামতো, আমি আর আমার ভাই উঠোনে ছুটে যেতাম। কাদা মেখে জলে ভিজে কি যে আনন্দ হতো। রূপা যেন নিজের মনেই কথা বলছিল। অর্কের দিকে তাকিয়ে থাকলেও তার দৃষ্টি যেন ছিল বহু দূরে, স্মৃতির অতল গভীরে। একবার হয়েছিল কি, আমি আর ভাই মিলে একটা কাগজের নৌকো বানিয়েছিলাম। সেই নৌকো ভাসাবো বলে পুকুর পাড়ে গিয়েছিলাম, কিন্তু ভাই হঠাৎ করে পিছলে পুকুরে পড়ে গেল। আমি তো ভয়ে চিৎকার করে উঠলাম। বাবা ছুটে এসে ভাইকে বাঁচালেন। রূপার মুখে তখনও সেই বিষণ্ণ হাসি, কিন্তু চোখে এক ঝলক আনন্দের ছটা। সে একের পর এক তার জীবনের ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তগুলো অর্কের সঙ্গে ভাগ করে নিচ্ছিল। তার কথা বলার ভঙ্গি এমন প্রাণবন্ত ছিল যে অর্ক ভুলে গিয়েছিল তারা একটি পরিত্যক্ত চণ্ডীতলায় এক ভয়ঙ্কর বৃষ্টির রাতে বসে আছে। রূপা বলছিল তার পুতুল বিয়ের গল্প। আমার রাজু আর রমার বিয়ে দিয়েছিলাম সেদিন। সেদিন আমার পুতুল ঘরে খুব মজা হয়েছিল। জানো, সেদিন আমি স্বপ্ন দেখেছিলাম আমারও ছোট্ট একটা সংসার হবে, কিন্তু অর্ক মুগ্ধ হয়ে শুনছিল তার এইসব গল্প। রূপার উপস্থিতি যেন চণ্ডীতলার ভ্যাবসা পরিবেশকে এক মুহূর্তের জন্য হালকা করে দিয়েছিল, কিন্তু তার মনের এক কোণে একটা প্রশ্ন ক্রমাগত উকি দিচ্ছিল। রূপা কেন ছিলাম বলল, আর তার এই অস্বাভাবিক শীতলতারই বা কারণ কি? আর কেনই বা এই অপরিচিত মেয়েটি আমার সাথে এত গল্প করছে? অর্ক এইসব কথাই ভাবছিল বারবার। ঠিক তখনই বিদ্যুৎ আবারও ঝলসে উঠল, আর চণ্ডীতলার ভাঙা মূর্তিটি যেন এক ঝলকের জন্য জীবন্ত হয়ে উঠল অর্কের চোখে। সে মূর্তিটির দিকে তাকালো, তারপর রূপার দিকে। রূপা শান্তভাবে হাসছিল। তার হাসি যেন এই অন্ধকারের থেকেও বেশি রহস্যময়। হঠাৎ রূপা সরাসরি অর্কের চোখের দিকে তাকালো। তার সেই বড় বড় গভীর চোখ দুটিতে এবার কোনো আবেগ ছিল না,
তার চোখ দুটি যেন কোনো মৃত মানুষের। আচ্ছা অর্ক, তুমি কি কখনো ভেবে দেখেছ এই জীবন কতটা ভঙ্গুর? এক নিমেষে সব শেষ হয়ে যেতে পারে, এক নিমেষে। অর্ক রূপার কথার গভীরতা বুঝতে পারল না। সে বলল, হ্যাঁ নিশ্চয়, জীবন তো অনিশ্চিতই। রূপা হাসল। এবার সেই হাসিটা ছিল অদ্ভুত, কেমন যেন শিউরে ওঠার মতো। অনিশ্চিত না অর্ক, জীবন খুব নিশ্চিত, তা নিশ্চিতভাবেই শেষ হয়। তার কথা বলার ধরনটা পাল্টে যাচ্ছিল। সেই সরলতা, সেই মাধুর্য যেন মিলিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। তার বদলে এক শীতল গম্ভীরতা এসে ভর করছিল রূপার সমগ্র মুখে। অর্কের বুকের ভেতরটা ছমছম করে উঠল। এই রূপা সেই রূপা নয় যে এতক্ষণ তার শৈশবের গল্প শোনাচ্ছিল। তুমি কিসের কথা বলছো রূপা? তার স্বর সামান্য কেঁপে উঠল। রূপা চণ্ডীতলার ভাঙা মূর্তিটির দিকে তাকিয়ে বলল, এই চণ্ডীতলা, এই বটগাছ, এরা সাক্ষী, বহু কিছুর সাক্ষী। আজ থেকে অনেক বছর আগে ঠিক এমন এক বর্ষার রাতেই আমি মারা গিয়েছিলাম। এই চণ্ডীতলার পাশেই বজ্রপাত হয়েছিল, আর আমি। তার কথা শেষ হওয়ার আগেই এক বিকট বজ্রপাতের শব্দে চণ্ডীতলা কেঁপে উঠল। অর্ক চমকে উঠল। রূপার ঠোঁটেও সেই শিউরে ওঠা হাসি। বজ্রপাত ঠিক এমনটাই ছিল সেদিন। সব শেষ হয়ে গিয়েছিল এক লহমায়। আমার সব আশা, আমার সব স্বপ্ন, সব। অর্ক স্তব্ধ হয়ে গেল। তার মাথা ঘুরছিল। রূপা কি বলছে এসব? এ কি বিভ্রম, নাকি সে দুঃস্বপ্ন দেখছে? তার চোখে অবিশ্বাস স্পষ্ট। সে কোনো মতে বলল, তুমি তুমি এ কি বলছো রূপা? রূপা তার দিকে আরো একটু ঝুঁকে এলো। অর্ক দেখল রূপার চোখ দুটি যেন আরো বড় হয়ে গেছে। তার ভেতরে কেমন যেন গভীর অন্ধকার। তার শরীরটা যেন আরো ফ্যাকাশে লাগছে এই আলো আধারিতে। কিন্তু অদ্ভুতভাবে অর্কের কোনো ভয় করছে না। আমি রূপা, আর আমি এই চণ্ডীতলার অতৃপ্ত আত্মা। এইখানে এই দুর্যোগপূর্ণ রাতে আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করি এমন কারোর জন্য যে আমার মতো। তার মানে? অর্কের সমস্ত শরীর কেঁপে উঠল। অর্ক উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার শরীর যেন অবশ হয়ে আসছে। তার মস্তিষ্কে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর সে খুঁজে পাচ্ছে না। রূপা কি তবে ভূত? কিন্তু সে তো এতক্ষণ তার সাথে কথা বলছিল, হাসছিল, গল্প শোনাচ্ছিল। তুমি কি করে মারা গেলে? অর্ক অস্ফুটে প্রশ্ন করে বসলো। তার গলা শুকিয়ে কাঠ। রূপা আবারও হাসল, কিন্তু সেই হাসি অত্যন্ত শীতল। ঠিক যেভাবে তুমি মারা গেছো অর্ক। আমি মারা গেছি মানে? কিসব বলছো আবল তাবল? রূপা হাত বাড়িয়ে অর্কের কাঁধে রাখল। তার ছোঁয়া যেন বরফের মতো ঠান্ডা, হাড় কাঁপানো শীতল। হ্যাঁ অর্ক, তুমিও ঠিক কিছুক্ষণ আগেই এই চণ্ডীতলার কাছেই বজ্রপাতের শিকার হয়েছ, এই বটগাছের নিচে। তুমি শুধু বুঝতে পারোনি। তোমার শরীরটা ওই যে দেখো, এখনো পড়ে আছে। অর্কের চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে এলো। তার কানে তখনও বৃষ্টির ঝমঝম শব্দ, কিন্তু তা যেন এখন আর শুধু জল পড়ার শব্দ নয়, যেন হাজারো কান্নার ধ্বনি। তার মনে পড়ল সাইকেল চালানোর সময় এক তীব্র আলোর ঝলকানি এবং প্রচণ্ড একটা শব্দ, আর তারপরেই এক অদ্ভুত শূন্যতা অনুভব করেছিল সে,
সে ভেবেছিল সে হয়তো জ্ঞান হারিয়েছে, কিন্তু আসলে রূপা তার দিকে তাকিয়ে হাসছিল। এবার সেই হাসিতে আর কোনো বিষণ্ণতা ছিল না, ছিল এক মুক্তির আনন্দ। চলো অর্ক, এবার আমাদের যাওয়ার পালা, আমরা একা নই। রূপার এ কথাই যেন সাই দিয়ে উঠল শত শত গলার স্বর। হ্যাঁ অর্ক, আমরা একা নই, আমরা একা নই, আমরা একা নই অর্ক। অর্ক পিছনে তাকিয়ে দেখল চণ্ডীতলার ভেতরে জমাট বাঁধা অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠেছে। অগুন্তি কালো কালো ছায়ামূর্তিতে ভরে গেছে সেখানে। বাইরের বৃষ্টি ততক্ষণে কিছুটা ধরে এসেছে, কিন্তু বজ্রপাত তখনও হয়ে চলেছে। সেই আলোয় অর্ক দেখতে পেল রূপার অবয়ব যেন আরো হালকা হয়ে আসছে। অর্কের নিজের শরীরও হালকা মনে হচ্ছে। তার মনে হচ্ছে সে আর মাটিতে দাঁড়িয়ে নেই, সে যেন বাতাসে ভাসছে। তার চিত্রশিল্পী মন এক অদ্ভুত দৃশ্য দেখল। তার নিজের হাত, নিজের শরীর যেন স্বচ্ছ হয়ে আসছে, যেন এখন এক ছায়া, এক প্রতিচ্ছবি। রূপা তার হাত ধরল, সেই বরফ ঠান্ডা হাত, কিন্তু সেই ঠান্ডাতেও কেমন যেন এক ভালোবাসার অনুভূতি ছিল। আর ভয় নেই অর্ক, আমরা মুক্ত। অর্ক তখনও স্তম্ভিত। সে মেনে নিতে পারছে না সে আর বেঁচে নেই, কিন্তু সে অনুভব করল তার আত্মা তার শরীর ছেড়ে বেরিয়ে এসেছে। এখন সে আর রক্ত মাংসের অর্ক নয়, সেও এক ছায়া, এক অতৃপ্ত আত্মা। রূপা তাকে নিয়ে চণ্ডীতলার প্রবেশ পথের দিকে এগিয়ে গেল এবং তারা চণ্ডীতলার আবছা অন্ধকার থেকে বেরিয়ে এলো। বাইরের পৃথিবীতে তখনও ভয়াবহ বজ্রপাত ও ঝড়ের দামামা বেজে চলেছে, কিন্তু তাতে তাদের আর যায় আসে না। রূপা অর্কের দিকে তাকিয়ে হাসল। চলো অর্ক, আমাদের আর এখানে থাকার প্রয়োজন নেই। অর্ক প্রশ্ন করতে চেয়েও পারল না। তার মনের সব প্রশ্ন যেন বিলীন হয়ে গিয়েছিল। তার কাছে এখন কেবল একটাই সত্য, সে আর জীবিত নেই, এবং রূপা, সেও তার মতোই একজন। এই উপলব্ধিটা তাকে কেমন যেন একটা হালকা অনুভূতি দিচ্ছিল। তারা দুজন এগিয়ে চলল। তাদের পায়ের শব্দ হচ্ছিল না। তারা এখন বাতাসের উপর দিয়ে ভেসে যাচ্ছে। তারা গ্রামের কাঁচা রাস্তা ধরে যেতে লাগলো। আশেপাশের গাছপালা, ঝোপঝাড় সবকিছু যেন তাদের কাছে নতুন রূপে ধরা দিচ্ছিল। বিদ্যুতের আলোয় ক্ষণিকের জন্য দেখা যাচ্ছিল গ্রামের মিঠু পথ, ধান ক্ষেত, আর দূরের আবছা তাদের গ্রাম। রূপা হঠাৎ অর্কের দিকে তাকিয়ে বলল, জানো অর্ক, আমি ভেবেছিলাম আমাকে একাই থাকতে হবে চিরকাল এই চণ্ডীতলায় বৃষ্টির রাতে। আমার গল্পগুলো কেউই শুনবে না, আমার স্মৃতিগুলো চিরতরে মুছে যাবে। অর্ক রূপার চোখের দিকে তাকালো। রূপা হেসে উঠল। সেই হাসি ছিল নির্মল, প্রাণবন্ত। সে বলল, আমরা তো এখন মুক্ত অর্ক, সব বন্ধন থেকে মুক্ত। আমাদের আর কোনো পিছু টান নেই, কোনো ভয় নেই। আমরা যেখানে খুশি যেতে পারি। মাটির টান, পৃথিবীর আকর্ষণ সবকিছু এখন তাদের উপর থেকে উঠে গিয়েছে। তারা দেখল তাদের মৃতদেহগুলো পড়ে আছে সেই বট গাছের নিচে। অর্ক তার নিজের নিথর শরীর দেখল। অবাক হলো না, তার মনে হলো এ এক অদ্ভুত কঠোর বাস্তব। রূপা অর্কের হাত ধরে বলল, চলো অর্ক, আমরা এবার নতুন গল্প তৈরি করব নিজেদের মতো করে। আকাশের মেঘ তখনও পুরোপুরি কাটেনি, কিন্তু এক ফালি চাঁদ মেঘের আড়াল থেকে উকি দিল। তার ফিকে আলোয় চারপাশটা রহস্যময় দেখাচ্ছিল। সেই আলোয় অর্ক দেখল রূপার শরীর আরো স্বচ্ছ হয়ে আসছে।
এবং তার নিজের শরীরও। তারা যেন ধীরে ধীরে প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, বাতাসের সাথে একাকার হয়ে যাচ্ছে তাদের অস্তিত্ব। তারা দুজন একসঙ্গে আকাশের দিকে উঠে যেতে লাগলো। ধোঁয়াশার মতো তাদের অস্তিত্ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। তাদের জীবনের শেষ অধ্যায় শুরু হলো এক নতুন যাত্রা দিয়ে, যেখানে কোনো পিছুটান নেই, কোনো ভয় নেই, কেবল মুক্তি আর অনন্ত পথ চলা। বৃষ্টিমুখর সেই অভিশপ্ত রাতে চণ্ডীতলার বুকে কেবল পড়ে রইল দুটো নিথর শরীর, আর দুই আত্মার মুক্তির কাহিনী যেন বাতাসের ফিসফিসানিতে মিলিয়ে গেল দূর দিগন্তে।